যাদের হাত ধরে আমরা প্রথম হাঁটতে শিখেছিলাম, আজ তাদের হাতটাই সবচেয়ে বেশি কাঁপে। যাদের কণ্ঠের মধুময় সুরে ঘুম এসেছিল, আজ তাদের কণ্ঠেই সবচেয়ে বেশি নীরবতা। এই নীরবতার নাম প্রবীণ জীবন। এই নীরবতার মাঝেই প্রয়োজন এক মুঠো যত্ন। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। 1931 সাল, হিমালয়ের পাদদেশ পঞ্চগড়ের এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। মেধাবী ছাত্র জমিরুদ্দিন সরকার কলকাতা বিশ্ববিদ্যালয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে পাড়ি জমান লন্ডনে। লিংকনস ইন থেকে ব্যারিস্টারি পাশ করে দেশে ফেরেন এক বুক স্বপ্ন নিয়ে। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার নিজের শৈশব বা লন্ডনের দিনগুলো রাজনীতির মঞ্চে তার পদচারণা ছিল অত্যন্ত মার্জিত। একাধিকবার মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু তার জীবনের শ্রেষ্ঠ অধ্যায় রচিত হয় জাতীয় সংসদের স্পিকার হিসেবে। দুই থেকে 2009 পর্যন্ত তিনি অত্যন্ত ধৈর্য ও দক্ষতার সাথে সংসদ পরিচালনা করেছেন। এমনকি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও তিনি দেশের ক্রান্তি লগ্নে গুরু দায়িত্ব পালন করেছেন। 94 বছর বয়সে এসে জীবনটা এখন স্মৃতির এক বিশাল সমুদ্র। শারীরিক সীমাবদ্ধতা থাকলেও মানসিক তেজ এখনো অটুট। জমিরুদ্দিন সরকারের মতো ব্যক্তিত্বরা আমাদের সমাজের বটবৃক্ষ। তাদের অভিজ্ঞতা আমাদের পথ চলার পাথেয়। ইতিহাসের পাতা থেকে বর্তমানের ধুলোবালি সবখানেই তিনি এক উজ্জ্বল নাম, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। কথা বলছি সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক মাননীয় স্পিকার ব্যারিস্টার মোহাম্মদ জমিরুদ্দিন সরকারের সাথে। আপনার এই বর্ণাঢ্য জীবনে আপনার শৈশবের যে গ্রামীণ জীবন, সেই জীবনের কিছু কথা আমরা শুনতে চাই। জানি তুমি এসো, চলো আমার স্কুলে আমাকে দিয়েছিল। অনেক বৃদ্ধ ছিল তো, প্রায় 75 বছর বয়স। তো স্কুলে নিয়ে যেত, বড় হবে এই যে দেখছো না এই স্কুলটা, এখান থেকেই কিন্তু বড় বড় ডাক্তার, বড় বড় ব্যারিস্টার এরা এখান থেকে জন্ম নিয়ে কাজ করে গেছে। উনি বলতেন মাকে, মা জজ ব্যারিস্টার কালেক্টর কপালে না থাকলে হয় না গো, তোমার ছেলেকে যদি ব্যারিস্টার করতে চাও আল্লাহর কাছে দোয়া করো এবং উনি যাতে তোমার ছেলের কপালে ব্যারিস্টারি লিখে দেন। বড় বড় মাতব্বর ছিল, ওদের ছেলেদেরও পড়তে আসতো। তো আমাকে দেখা গেল যে ওর মতো পড়বে ভালো করে, ও যেভাবে পড়ছে, ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, ওইভাবে যদি পড়ো তা তোমারও একটা চান্স আছে। সেই জন্যই আমার পাশের পড়ে ও লোকজন দেখতে আসে। সেখানেই আমার নানি সবাইকে শুনিয়ে বলতো, এ জজ ব্যারিস্টার কালেক্টর এই তিনটার যে কোনো একটা সে হবে। স্যার, পড়াশোনা বাংলাদেশে শেষ করে আপনি লন্ডনে গেলেন ব্যারিস্টারি পড়তে, এই সম্পর্কে কিছু বলুন। লন্ডনের ডিগ্রি না হলে তখন কেউ মূল্যায়ন করতো না, আর বিদেশি ব্যারিস্টার জন্য
আমাদের দেশে আসে ওদেরকে ধরে নিয়ে এসে আমাদের সঙ্গে আলাপ করে দিত। এবং ওই ব্যারিস্টারগুলো বিদেশি ব্যারিস্টার, আমাদের ব্যারিস্টার ওরা নিজেদের তর্ক করতো। এর ভিতরে দেখলাম বহু আমাদের নিজেদের ব্যারিস্টার বিলাতি ব্যারিস্টারের সে ভালো ইংরেজি বলতো। যারা জজ ব্যারিস্টার কালেক্টর হয়, কষ্ট করতে হয়, বাপ মাকে কষ্ট করতে হয়, ওর নিজেকে কষ্ট করতে হয়, ওই বাড়ির দিকে যারা শিক্ষিত লোক থাকতে হয়, সব নিয়ে একটা দেখা যায় যে উদ্বুদ্ধ ভালো। স্যার, আপনি বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক মাননীয় স্পিকার ছিলেন। এই সম্পর্কে কিছু বলুন। এই স্পিকারই হলো মধ্যমণি পার্লামেন্টের। কোথায় কাকে পার্লামেন্টে ট্রান্সফার করতে হবে, কোথায় কাকে কি বলতে হবে, এগুলো সব শিখিয়ে দেওয়া হয় ওখানে। আর স্পিকার ইজ এ গ্র্যান্ড ওল্ড ম্যান অ্যান্ড রেসপেক্টেড বাই অল। সেই জন্যই স্পিকারের মূল্যটাও ছিল ভালো। স্যার, আপনার বর্ণাঢ্য জীবনে অনেক মহান মানুষদের সাথে আপনি চলেছেন। তার মধ্যে বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে আপনার অনেক স্মৃতি আছে। সেই স্মৃতিগুলো সম্পর্কে কিছু বলুন। বেগম খালেদা জিয়া উনি প্রাইম মিনিস্টার হওয়ার আগে থেকেই আমরা ওনাকে চিনতাম। দিনাজপুরে বাড়ি তো, অত্যন্ত অমায়িক, ভদ্র, সুন্দর বাংলা ইংরেজি বলতে পারতেন বেগম খালেদা জিয়া। আর উনি যখনই প্রধানমন্ত্রী হয়েছেন, তো আমি যতদিন স্পিকার ছিলাম শক্তভাবে হালটা চলেছিলাম যে বেগম খালেদা জিয়া যে প্রথম প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী, ওনার অনেক শক্তি ছিল, ভালো বলতেন, মানুষের কি করে উপকার করা যায় এটা উনি জানতেন। স্যার, তরুণদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তরুণদেরকে আমি বলবো দুটো জিনিস। একটা হলো যে রেট অ্যান্ড রেট, সময় নষ্ট করো না, পড়ো, যতটা পারো ততটা পড়ো, বোঝো না বুঝো পড়ো। এই না বুঝতেই দেখবে আবার তোমার লেখাপড়া এসে গেছে। তো কাজেই এইটা সবসময় আমি তাদের বলি। এবং there is no alternative of education, লেখাপড়াটা ছাড়বে না, এটা সবসময় বলেছি, যেখানেই গেছি সেখানেই বলেছি, এবং এতে কাজও হয়েছে। এবং অ্যাকচুয়ালি এই ছেলেদেরকে একটু উৎসাহ দিলে ওরা ভবিষ্যতে ভালো করে। আমি যতগুলো ছেলেকে উৎসাহ দিয়েছি তারা সবাই লেখাপড়া ভালো করে। দে মাস্ট বি লার্নেড, উইদাউট লার্নিং ইউ ক্যান নট অ্যাচিভ এনিথিং মেমোরেবল। তো কাজেই আমার দেশের ছেলে যদি ভালো হয়, তাদের লেখাপড়া যদি ভালো হয়, তাহলে পরে সে দেশ উন্নত হবেই, আজও কালও হবে। কথা বলছি ব্যারিস্টার নওফল জামিরের সাথে। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের সুযোগ্য সন্তান হিসেবে আপনি কতটা গর্বিত? ওনার সন্তান হিসেবে জন্মাতে পারা অবশ্যই একটি বিশাল বিশাল সৌভাগ্যের ব্যাপার, একটি বিশাল প্রিভিলেজ। আল্লাহ তাআলার একটি আমার জীবনের প্রবলি সবচেয়ে বড় রহমত। স্পেশালি আব্বার কাছ থেকে যেই জিনিসগুলো আমরা শিখেছি, প্রথম হচ্ছে মানুষের কাছে হিউম্যান অ্যাপ্রোচ, মানবিকতা, তার শিক্ষা এবং দায়িত্ববোধ, এই দুটো সবচেয়ে বড় জিনিস। ওনার জীবনের যেই কাজগুলো উনি করে গেছেন আজীবন ধরে, সেগুলোর মধ্যে এই দুটো জিনিস আমাদেরকে সবচেয়ে বেশি দাগ ফেলেছে। উনি এখনও কাজে আসেন, উনি এখনও কাজ করতে পছন্দ করেন এই বয়সে, কখনো কাজ ছাড়া থাকতেন না, এক কাজের থেকে আরেক কাজ, তার জীবনটাই ছিল কাজের মধ্যে। ওনার জীবন থেকে আমি যেটা বুঝি যে বাবারা
মায়েরা, গার্ডিয়ানরা যতদিন ওনারা কাজ করতে চান তাদেরকে কাজ করতে দেওয়া উচিত। আব্বার সাথে আমি সময়টা কাটাতে যে পারছি, আমি এই জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করি। তো অ্যাটলিস্ট আমি আমার মায়ের সাথে সময় কাটাতে পারিনি, আমি আমার বাবার সাথে যে সময়টা কাটাতে পারছি এই জন্য আমি আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞ। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, উনি সবচেয়ে সিনিয়র আইনজীবী আমাদের এই অঙ্গনে। আমি ওনার সঙ্গে প্রায় 28 বছর যাবৎ ওনার সঙ্গে আছি। তো আমিও কপাল গুণে এমন সিনিয়রের সান্নিধ্যে আছি যার কাছে থেকে আমি অনেক কিছু শিখেছি, আইন শিখেছি, যার কাছে আমি ভদ্রতা শিখেছি, বিনয় শিখেছি। উনি একজন মার্জিত মানুষ, রুচিসম্পন্ন মানুষ। আমি দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থ রাখুক এবং আমাদের মাঝে অনেক দিন বেঁচে থাকুক। কথা বলছি ডক্টর খালিকুজ্জামান সবুজের সঙ্গে, যিনি ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারকে সার্বক্ষণিক দেখাশোনা করেন। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারকে যে সার্বক্ষণিক সময় দিন, কিভাবে আপনি তাকে দেখাশোনা করেন? ওনার প্রয়োজনীয় সব দেখাশোনা করার চেষ্টা করেছি। ওনার ছেলে একজন লন্ডনে থাকেন, একজন বাংলাদেশে থাকেন। উনি আসলে এখন যে অবস্থা দেখছেন, উনি 1 বছর আগেও এই অবস্থায় ছিলেন না। হঠাৎ করে উনি বয়সের বার্ধক্যের কারণে উনি একটু নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে এবং উনি হুইল চেয়ার ব্যবহার করছেন। ওনার জন্য বেশ কয়েক মাস যাবৎ ওনাকে প্রথমে একজন কেয়ার গিভার রাখা হয়েছিল, তার দেখাশোনা করতো। বর্তমানে 2জন কেয়ার গিভার রাখা হয়েছে, তারা দেখাশোনা করে। এবং এই বাড়ির ওনার যে কোনো সমস্যা হলে আমি আগে জানতে পারি এবং আমি এখানে এসে তার যতটুকু প্রয়োজন, যতক্ষণ থাকা প্রয়োজন, যা কিছু প্রয়োজন, আমি এটা সমাধান করার চেষ্টা করি। আমার দেখা একটি বাস্তব গল্প। ঢাকা শহরের খিলগাঁয়ে 7তলা বাড়ির মালিক রহিম সাহেব, তার 6 ছেলে মেয়ে, তার স্ত্রী। 85 বছরের রহিম সাহেব সম্পত্তি লিখে দেওয়ার পরে তার করুণ জীবনের সূচনা শুরু হলো। বড় ছেলের কাছে নিচতলায় একটি অন্ধকার রুমে রহিম সাহেবের জায়গা। জমিলা খাতুন স্ত্রী যতদিন সচল ছিলেন তাকে এসে দেখে যেতেন, কিন্তু সময় অনেক বেশি নির্মম। বয়সের ভারে কুঁজো হয়ে গেছেন, চোখে এখন জমিলা খাতুনও ঝাপসা দেখেন। তাই সে 7তলার সিঁড়ি বেয়ে এখন আর নেমে আসতে পারে না। বড় ছেলের কাছে নিচতলায় একটি অন্ধকার রুমে রহিম সাহেবের জায়গা। প্যারালাইজড হওয়ার পরে তার জীবনের করুণ দৃশ্য আরও যেন বেড়ে গেল। অন্ধকার ঘরে একটি ছোট্ট চৌকির মধ্যে বাথরুমের দরজার সামনে তার শোবার জায়গা।
আসসালামু আলাইকুম আন্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে গো মা তুমি? আমি আমি শিল্পী আক্তার। ওহ, আঙ্কেলকে যে এই অফিস থেকে আমরা যে দেখি না সেবা দেই, একটা ছেলে আসে 1 ঘন্টা করে সেবা দেয়, কেয়ার গিভার, ওই অফিস থেকে আসছি। ও তুমি শিল্পী? ও, কেমন আছে তোমার আঙ্কেল? ভালো আছে আন্টি। লোকটারে খুব দেখতে ইচ্ছা করে, কতদিন দেখি না। আপনি কি আঙ্কেলকে দেখতে যাবেন? যাবো নিবা আমারে? হ্যাঁ চলেন। আপনি কি হাঁটতে পারবেন? একটু কষ্ট করে সিঁড়ি দিয়ে হাঁটতে হবে। চলেন। চলো। এই থেকে আমরা শিক্ষা নিলাম, জীবনে আপনার যতটুকু সঞ্চয় আছে শেষ জীবনে আপনার জন্য কিছু হলেও আপনি রাখুন। আপনার প্রিয় সন্তানকে সবটা উজাড় করে দিয়ে আপনি নিজে নিঃস্ব হবেন না। বয়স একটি সংখ্যা। বয়স মানেই শুধুমাত্র ঘরে বসে থাকা না, কোনো অবসর নয়। যত বয়স বাড়বে তত অভিজ্ঞতা বাড়বে, তত বেশি প্রাণবন্ত হবে। এই প্রবীণ মানুষদেরকে নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদ স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। আমাদের সাথে স্টুডিওতে আরও উপস্থিত আছেন বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা। আমাদের সাথে স্টুডিওতে আরও উপস্থিত আছেন বাংলাদেশের বিখ্যাত বাচিক শিল্পী টিটো মুন্সী। সবাইকে অনেক অনেক বেশি আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা। আপনার জীবনে এই মুহূর্তে এসে কোন স্মৃতিগুলো সবচেয়ে বেশি মনে পড়ছে? অতীতের স্মৃতি বলতে ছেলেবেলার স্মৃতি, তারপরে পুরনো বন্ধুবান্ধব তাদের স্মৃতি, হারিয়ে গেছে কিছু জিনিস সেগুলোর স্মৃতি, এগুলো মনে পড়ে সবসময়। আর কোনো কিছু কোথাও চেলে কিছু যে ওটা কখন হয়েছিল, ওটা কখন হয়েছিল, সেগুলো যখন উত্তর পাই সেগুলো রিপ্লাই দিলে পরে খুব ভালো লাগে। তো কাজে আপনারা যদি মাঝে মাঝে ডাকেন, হোক না কেন, আমরা 10 জনও যদি হই, 5, 10, 50, 1 ঘন্টার মতো, এটা যদি আপনারা নিয়ে আসেন তাহলে পুরনো স্মৃতি বলার লোকও তো বেশি নাই। কাজে যে কয়জন আছে এর থেকে বেছে নিয়ে আপনারা করবেন, খুব ভালো হবে। লোকে দেখবে, শুনবে যে পুরনো এরা আছে। আর আমাদের তো চাওয়া পাওয়ার কিছু নাই। তো কাজেই আমি আশা করি আপনারা এরকমভাবে যদি একটু ডাকেন তাহলে খুব খুশি হই।
আমি এখন আসি আমাদের সেই কিংবদন্তি শিল্পী ফাতেমাতুজ্জোহরা আপা। আপা, কেমন লাগছে? আর এই অনুষ্ঠানটা, প্রবীণ জীবন নিয়ে যে অনুষ্ঠানটা আমরা করছি, এটা কি আসলে কতটুকু প্রয়োজনীয় মনে করেন? আমি আমার দৃঢ় বিশ্বাস দিয়ে মনে করি যে জীবন একটাই, নবীন প্রবীণ বলে আখ্যায়িত করার কোনো অধিকার আমাদের কারণ নাই। আমরা এভাবে ডিফাইন করতে চাই, আমার মনে হয় এটা দরকার নাই করার। বিশেষ করে ভাইকে দেখে উনি তো বলে যে আরও অনেক মানুষরা আসুক, এরকম বয়সের মানুষরা, এটা আর কারোর জন্য অনেক উৎসাহের মতো হবে, আনন্দময় হবে এরকম। আসলে একটা শিশু যখন একদিন বয়স হয় তাকে বলে যে, ইংলিশ বলে যে 1 day old, 2 দিন হলে বলে 2 days old বেবি, 1 বছর হলে বলে যে 1 year old বেবি। তাহলে ওরা ওল্ডটা লাগায়, বাঙালি কিন্তু ওল্ডটা লাগে না, তাই না ভাই? ওল্ডটা বলে না, তার মানে ওল্ড হচ্ছি, সবাই ওল্ড। খামাখা আমরা কেন বলি যে প্রবীণ আর নবীন? সবাই নবীন, আমি মনে করি এটা। ভাই যেমন চিরনবীন, আজকে দেখা হলো ওনার সঙ্গে, অনেক ভালো লাগলো, অনেক গল্প করলাম, কথা বললাম, কি সুন্দর সব কিছু মনে আছে স্মৃতিগুলো। তারপর রেগুলার উনি কোর্টে যাচ্ছেন শুনলাম, প্র্যাকটিস করছেন। এগুলো কি প্রবীণরা পারে বলো? পারে না। আপা সুন্দর করে বলেছেন, এই কথাটা আসলে আমাদের দেশে হয়ে গেছে। কিন্তু প্রবীণ মানে কিন্তু অভিজ্ঞতা, আমি মনে করি। এই যে ওল্ড, যেটা ওল্ড মানে একদিনের একটা শিশু, মানে 1 day old, মানে যেটা হলো 1 year, এটা হচ্ছে অভিজ্ঞতা। একদিন হলেও তেমন এক অভিজ্ঞতা বাড়লো। আমরা এই কনসেপ্টটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি, যে আমরা প্রবীণ মানে হচ্ছে এটা হলো নেগেটিভ না, একটাই তো জীবন, তো একটা জীবনের একটাই তো মিটার, তাই না? সেখানে এখানেই থাকো, ওখানে পার্থক্যটা কি? শুধু অভিজ্ঞতা। ওখানে তার অভিজ্ঞতা বাড়ছে, এখানে আমাদের যেটা কিছু কনসেপ্ট আছে, যে সমস্যাটা হচ্ছে কোনটা জানেন? এক যে ফোর্সলি যে রিটায়ারমেন্টে করে দেওয়া হয়, এটা কেন? শিল্পীদের তো রিটায়ারমেন্ট নাই। স্যার আমাদের উনি আছেন, উনি তো উকিল, উনি আজ পর্যন্ত উনি কিন্তু এখনো কোর্টে যাচ্ছেন, আজকেও কিন্তু কোর্টের থেকে আসলেন। তাহলে কি? তাহলে এখানে অবসর কোথায়? অবসর কিন্তু কিছু নাই। জরা জীর্ণ ব্যাধি, এগুলো তো নিত্যদিনের সঙ্গী, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এটা তো জার্নির মধ্যে একটা থাকবেই, এটা, তাই না? এটা তো নিত্যদিনের সঙ্গী। এটাকে বরঞ্চ আমরা স্বীকার যদি করে নেই, আমরা যদি সবাই মিলে বলি, এটা কোনো ম্যাটার না, খালি ওই যে অবসর নিতে হবে, এটাই মানে সবাই একটা যেন আলাদা করে ফেলে, প্রবীণ মানে আলাদা হয়ে যাবে। কেন? কদর করি, এটাকে ইজি করতে হবে। প্রবীণ মানে হচ্ছে আমাদের অভিজ্ঞতা, তার কাছ থেকে অভিজ্ঞতা নিতে হবে। জাস্ট এই জায়গাটায় যে টার্মটাকে আমরা এটাকে যেন আরও অ্যাওয়ারনেস করতে হবে, এটাকে সচেতন করতে হবে। এই টার্ম মানে একটা অভিজ্ঞতার ভাণ্ডার। এই যে উনি যে কথাটা আজকে ওদিন আমার সঙ্গে কথা বলছিলেন স্যার, একটা কবিতার কথা বলছিলেন, যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি, তাহারি খানি মাগি আমি নত শিরে, এত বলি নদী নীরে ফেলিল মানি। মানে একটা কত বড় কথা! একটা ব্রাহ্মণ নদী তীরে বসে যখন সে মণিকে, একটা স্পর্শ মণিকে মাটির তেলে পুঁতে রেখেছিল, তাকে কাছে একজন এসে যখন বললো, আমাকে তুমি বড় একটা কিছু উপদেশ দাও, আমি বড় লোক, গরিব ছিলাম, বড় লোক হতে হবে। তখন বললো যে, হঠাৎ তার মনে বললো যে এখানে একটা স্পর্শমণি আছে, আমি তার মাটির মধ্যে গেঁথে রাখছি, তোমরা ওখান থেকে নিয়ে যাও, তোমার অভাব দূর হোক। সে তাড়াতাড়ি উঠে নিয়ে লোহার 2টা মুদ্রা ছোঁয়ার সঙ্গে সঙ্গে সোনা হয়ে গেল। তো চিন্তা করে, এত বড় একটা জিনিস, সারা পৃথিবীর বাদশা হতে পারে সে, ধন রত্নদের, সেইটা মাটির নিচে কেন পুঁতে রাখলো? তাহলে সে কি ধনের মালিক হলো? সে তখন তার কাছে এসে বলে, যে ধনে হইয়া ধনী, এই মনিরে মানো না মনি, তাহারি খানি। এটা ভাই তো একটু আগে আবৃত্তি করছিলেন, বলেন স্যার, একটু শুনি। নত এই বলে নদী নীরে ফেলিল মনি। চিন্তা করে, যে এই কনসেপ্ট যে ধারণ করতে পারে, তার কাছে জীবনের বোধ কোথায়? তার কাছে কিসেরই? এটাই মেসেজটাই তো দেওয়া উচিত নাকি? তরুণ প্রজন্ম এটা শিখবে। কিসের পিছনে ছুটছে মানুষ? অর্থ, টাকা, পয়সা, এগুলো কি জীবনের শেষে এসে কি দাঁড়ায়? এগুলোর মূল্য এই হচ্ছে জীবন। অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছে আসি, আপনি এখনো কোর্টে যান, আপনি যে অ্যাক্টিভ আছেন, এই তারুণ্যের রহস্য কোথায়? এর রহস্য হলো আমি কাজে কম অ্যাক্টিভ, একটা সাধারণ লাইফ লিড করি। আমার পুরানো বন্ধু বান্ধব আগে যেরকম ছিল সেরকম আমার কাছে সেইভাবেই ব্যবহার করে। নিজে
আমি বড় লোক হতে চাই না, কিন্তু ভদ্রভাবে বেঁচে থাকতে চাই। আর যারা আমাকে চেনে, জানে, ভালোবাসে, তারা যখন আলাপ আলোচনা করে আমার সম্বন্ধে অন্য কারো কাছে, এবং আমি শুনি যে আমার সম্বন্ধে ওইখানে উনি এই কথা বলেছেন, খুব ভালো লাগে। কতক্ষণে আমি রিটার্ন করবো, ওনাকে বলবো যে খুব ভালো আমার জন্য বলেছেন। আমাদের সম্বন্ধে যা জানি বা অন্যরা আমাদের সম্বন্ধে যা জানে, সেটা যদি পরস্পর আমরা আলোচনা করি, তাহলে পরে লাইফটা আরো ইজি হয়ে যায়। যা বলছিলেন যে তার মানে টাকার জন্যে না, জীবনকে সুখী করা এবং সম্মান টাকার চাইতে অনেক বড়। আপনাকে আরও অনেক অনেক দিন এই সম্মানের সাথে সুন্দরভাবে সুস্থভাবে আমরা দেখতে চাই। আপনার কাছে আবারও আসবো। আপনি আমাদের স্টুডিওতে আছেন ফাতেমাতুজ জোহরা, যিনি বিশেষ করে নজরুলের গান করেন। আমাদের টিটো মুন্সি আছেন, কবিতা পড়েন। আপনার কি ওনাদের কাছ থেকে কোনো গান বা কবিতা শুনতে ইচ্ছা করছে? খুব, ওনার কাছে তো সবসময় ইচ্ছা করে। হ্যাঁ, তাহলে আমরা আপার কাছে যাই। কোন গানটা শুনতে চান? এটা অ্যাকচুয়ালি আপনাকে এখন ঝট করে বলতে পারবো যে কোনো, না। তাহলে আপার মতো করে একটা আপা, আপনি একটু। মনে পড়ে আজ সে কোন জনমে, বিদায় সন্ধ্যা বেলা আমি দাঁড়ায়ে রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে সেই সে বিদায় ক্ষণে, শপথ করিলে বন্ধু আমায় রাখিবে আমারে মনে, ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা। মনে পড়ে। কি অসাধারণ, সত্যি। স্যার, আপনার কেমন লাগলো? ওনার তো সবসময়, ওনার গান তো আমরা সবসময় ভালোবাসি। তো মাঝখানে চেটকে যান, তো তবুতে ধরার চেষ্টা করি আমরা। সেরকমই এটা একটা অকেশন যে ধরার চেষ্টা করেছি, পেয়েছি। কাজে আই এম ডিলাইটেড। দারুণ দারুণ। স্যার, নজরুল সম্পর্কে স্যার আপনি কি কিছু বলতে চান? নজরুল সম্পর্কে। মহিরুহ, মহিরুহ। মহিরুহ, কোনটা বলবেন কোনটা বলবেন না, কোনটা সম্বন্ধে বিশেষ জানতে চান, এরা তো বিরাট মহিরুহ। কাজে ওনাদের বলতে গেলে যে স্পেশালি যদি ওনার সম্বন্ধে বলতে হবে, তাহলে যারা স্পেশালিস্ট তাদেরকে নিয়ে আসতে হবে, অথবা টাইম দিতে হবে। স্যার, নজরুলের একটি কবিতা, আপনি বিদ্রোহী কবিতাটা পড়ে এক লাইন দুই লাইন একটু শুনি তো। বলা উন্নতম মসির শির নিহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রি। বলবীর বলো, মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নতশীল, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধির, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরিমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাই, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড়, অকালে বৈশাখীর, আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মমসী। এগুলো আগের মতো তো আর রিসাইট হয় না। একদম
বা রেগুলারলি কোনো ক্লাব, ওই ক্লাবে গিয়ে নজরুল সম্বন্ধে জানা যাবে, কবিতা শোনা যাবে, বা ওনার মাধ্যমে আরও একজনকে নিয়ে যে নজরুল সম্বন্ধে এক্সপার্ট, তার একটা কবিতার একটা অংশ আমরা শুনব। এরকম অবকাশ কিছু যদি থাকে তাহলে ভালো হয়। যেমন আমরা আজকে এই তিনজনে বসে যে আনন্দটা পাচ্ছি আপনাদের নিয়ে, আমি আমারটা বলতে পারি, আমার কি ফিলিং, ওনারা সবাই যারা আপনাদের কাছে পরিচিত, ওনাদের কি ফিলিং হতে পারে সেটাও আপনারা বুঝতে পারবেন। তো কাজেই এই যে সময়টা চলে যাচ্ছে, এটা একটা মহান সময়, আমাদের জীবনের মহান সময়। যারা শুনছে তারা মনে মহান সময়, এবং অন্যান্য যারা আমাদের বন্ধুবান্ধব আমাদের এগুলো শুনছেন, তারা অত্যন্ত গৌরবান্বিত যে আমাদের এই মানুষ, এই অ্যাবাভ 90, হি ইজ স্টিল দেয়ার, হি ইজ স্টিল টকিং। এই যে আনন্দটা, একদম একদম ঠিক স্যার। এই যে আনন্দটা ওনাকে দেখলে একদম। আমি চিন্তা করি, এই যে আমি ওনাকে আজকে পাবো ভাবিনি তো। কিন্তু তাহলে স্যার আপনি সারপ্রাইজড হয়েছেন স্যার। তাহলে আমরা আপার কাছ থেকে আরো একটি গান শুনি। কোথায় তুই খুঁজিস ভগবান, সে যে রে তোরি মাঝে রয়েছে, দেখ সে তোরি মাঝে রয়। সাজিয়া যোগীও দরবেশ খুঁজিস যায়, পাহাড় জঙ্গলময় চেয়ে দেখ সে তোরি মাঝে রয়। কোথায় তুই খুঁজিস ভগবান, সে যে রে তোরি মাঝে রয়, চেয়ে দেখ সে তোরি মাঝে রয়। আখি খোল ইচ্ছা অন্ধের দল, আখি খোল ইচ্ছা অন্ধের দল, নিজেরে দেখ রে আয়নাতে, দেখিবি তোরি এই দেহে নিরাকার তাহার পরিচয়, চেয়ে দেখ সে তোরি মাঝে রয়। এই তোর মন্দির মসজিদ, এই তোর কাশী বৃন্দাবন, আপনার পানে ফিরে চল, কোথা তুই তীর্থে যাবি মন। এই তোর মক্কা মদিনা জগন্নাথ ক্ষেত্র, এই হৃদয়ে চেয়ে দেখ সে তোরি মাঝে রয়। কোথায় তুই খুঁজিস ভগবান, সে যে রে তোরি মাঝে রয়, চেয়ে দেখ সে তোরি মাঝে রয়। কেমন লাগলো স্যার আপনার? ওনার সবটাই তো ভালো লাগে, সব অসাধারণ। তরুণদের উদ্দেশ্যে আপনি আপনার উপদেশ বা কেমন করে আসলে আমাদের প্রবীণদের প্রতি আরো শ্রদ্ধাশীল হওয়া যায়, আরো তাদের প্রতি ভালোবাসা। তরুণরা অনেক সময় হয়তো ভাবতে পারে, ভেবে বসতে পারে এরকম যে 50 বছর বয়স বা তো বিশাল, 60 বছর না বিশাল ব্যাপার, হ্যাঁ ও মাই গড 70 বছর সাংঘাতিক ব্যাপার। এই যে বয়সের সংখ্যা গণনাটা হয়তো অনেক তরুণদের কাছে খুব একটা অজানা ব্যাপার মনে হয় যেটা এরকম করে উল্লেখ করে চমকে যাওয়ার বিষয়। ও ব্রিটিশ আমলে, ওরে বাবা ব্রিটিশ আমলে এরকম ফ্যাশন ছিল। আমার মা ব্রিটিশ আমলের লোক না কিন্তু সুন্দর কাজ করার ব্লাউজ পরতেন। অনেক মানুষ দেখে বলে ওরে বাবা তখনকার আমল, এবার চোখের মধ্যে এতগুলো জিজ্ঞাসা, তখন কি এরকম ফ্যাশন ছিল? তার মানে তাদের ধারণা যে এখন যেটা বাজারে পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে
ফ্যাশনেবল, হ্যাঁ, কিন্তু এই পার্থক্য তারা বুঝতে পারে না বলে হয়তো তাদের আগেকার মানুষদেরকে ওরকম সম্মান করতে চায় না। এই যে অজানা ব্যাপারটা, অজ্ঞাত ব্যাপারটা, এটা কী করে জানাবে তুমি? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাগুলো কতদিন হচ্ছে বলো, এখনো সেটা সেইটাই। চিরন্তন। একদম নজরুলের একদম। লেখা কতদিন আগে, এখন মনে হচ্ছে এটা এখনকার প্রেমের গান। মোর প্রিয়া হবে আহা, এসো রানী, দেব খোপায় তারার ফুল, কর্ণে দোলাবো তৃতীয়া তিথির, চৈতি চাঁদেরও দুল, প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। এখনো তো নতুন ছেলেরা, নতুন মেয়েরা তাই তো, সত্যি সত্যি যদি তাই হতো তাহলে তো এটা তো চিরন্তন। তারা দিয়ে খোপায় প্রিয়াকে ফুল করে দিবে, সাজাবে। সেই সাহস মানে কজন আর হয়? এত আধুনিক রবীন্দ্রনাথ, নজরুল। স্যার আপনার কাছে আসি, যে নজরুল নিয়ে আমরা জানি যে দ্রোহের, রবীন্দ্রনাথ স্নিগ্ধ করে দেয় রবীন্দ্রনাথের গান। এমন কোনো গান মনে পড়ে যে রবীন্দ্রনাথের যেই গানটি আপনি শুনতেন? রবীন্দ্রনাথের যে নামটা শুনলাম, রবীন্দ্রনাথ, ওনার কবিতাটা শুনলাম, ওইটা স্মরণ করে যারা আরও কিছু গেয়েছে সেগুলো শুনলাম। কিন্তু রবীন্দ্রনাথ ইন টোটাল, রবীন্দ্রনাথ ইজ রবীন্দ্রনাথ। যে তার উনি- মানে রবীন্দ্রনাথ হচ্ছে রবীন্দ্রনাথই। রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কবিতা আমরা টিটো মুন্সির কাছ থেকে একটু শুনতে চাই। হঠাৎ করে একটা লাইন মনে পড়ছিল মাঝখানে, শেষের কবিতার লাইনটা একটু, সেটা হচ্ছে শূন্য রে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই, উৎকণ্ঠ আমার লাগি যদি কেহ প্রতীক্ষা থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে, যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলই এবার পূজায় আপনারই তাই দিতে চাই বলি। ওগো বন্ধু, তোমারে যা দিয়াছিনু পেয়েছ তার নিঃশেষ অধিকার, হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান, হৃদয় অঞ্জলি হতো মম। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়াছিনু সে তোমারই দান, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়। অনেক অনেক ধন্যবাদ ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, কিংবদন্তি শিল্পী ফাতেমাতুজ জোহরা, বাচিক শিল্পী টিটো মুন্সি, সবাইকে আমাদের প্রবীণ জীবন নিয়ে অনুষ্ঠান এক মুঠো যত্ন থেকে অনেক অনেক বেশি অভিনন্দন, প্রাণঢালা শুভেচ্ছা। আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, হাসতে থাকবেন।